আপনারা দেখছেন বেঙ্গল টাইমস নাও, সংবাদ মানেই সত্য। মুখ্যমন্ত্রী বলছেন, কি বলছেন? এই প্রথম ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী তিনি অন ক্যামেরা দাঙ্গাকারীদের সমর্থন করছেন। অন ক্যামেরা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে ওদের কোনো দোষ নেই, ওরা তো করবেই। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে 2019 সালে ভোটে বিজেপির কাছে কিছুটা পর্যদুস্ত হওয়ার পর, 18টা সিট বিজেপি পাবার পর মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করেছিলেন যে গরুর দুধ দেয় সে গরুর লাথি খাওয়া ভালো, আজকে সেই মন্তব্য, সিমিলার মন্তব্য আমাদের শুনতে হচ্ছে, বাংলার মানুষকে শুনতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হয়েছে, তাই হচ্ছে, বিজেপি করাচ্ছে। আমি এখান থেকে প্রশ্ন করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মাথাটা খারাপ হয়ে গেছে, নাকি মিথ্যে কথা বলতে বলতে এমন অভ্যেস হয়ে গেছে যে কোনো অবস্থাতেই তিনি মিথ্যে ছাড়া সত্যি কথা বলতে পারেন না? যে ব্যক্তির হত্যাকে কেন্দ্র করে বেলডাঙ্গার কাছে এই ঘটনা ঘটছে, তার যদি আমি ডিটেলস আপনাদের সামনে বলি যে তার সাথে কোথায় অত্যাচারের ঘটনা বলা হচ্ছে। ঝাড়খণ্ডের বিশ্রামপুর থানা এলাকায় ফেরির কাজ করতে গেছিল সেই ব্যক্তি, পশ্চিমবঙ্গের একজন মানুষ, তার নাম হচ্ছে আলারউদ্দিন শেখ। তার অস্বাভাবিক মৃত্যু বলে অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত কোনো ভিডিও পাওয়া যায়নি, কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আমরা চাইছি তদন্ত হোক, কারণ কোনো মৃত্যুই আমাদের জন্য অনভিপ্রেত, এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমস্ত রকমের সহানুভূতি ভারতীয় জনতা পার্টির আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ঝাড়খণ্ডের বিশ্রামপুর এলাকা, ঝাড়খণ্ড সরকার তো বিজেপি সরকার নয়, ঝাড়খণ্ড সরকারে তো মুখ্যমন্ত্রীর ভাই, মুখ্যমন্ত্রীর বন্ধু সরকার সেখানে তো বসে আছে, হেমন্ত সোরেন সাহেব। সেখানে তো ভারতীয় জনতা পার্টির সরকার নেই। তবে এই যে আলারউদ্দিন শেখের যদি কোনো মৃত্যু হয় অত্যাচারের ফলে, তার দায় ভারতীয় জনতা পার্টির উপর মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাপাচ্ছেন? এই প্রশ্নের উত্তর দিতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি আতঙ্কে ভুগছেন ভাবুন, যেখানে এই আলারউদ্দিন শেখ, তার মৃত্যুটা পুরোটাই পরিযায়ী শ্রমিকের বিষয়। পরিযায়ী শ্রমিক, তিনি সেখানে গেছেন ফেরিওয়ালার কাজ করতে, তার উপর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে তার। সেখানে তিনি বলছেন এসআইআর এর জন্য হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আতঙ্কে ভুগছেন। গতকাল আমরা দেখেছি, অর্থাৎ 15 তারিখ কলকাতা সহ বিভিন্ন জায়গায়, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, 16 তারিখে আমরা দেখেছি যে ঘটনা এখন ঘটছে, সেই ঘটনার পাশাপাশি গতকাল আমরা দেখেছি যে চাকুলিয়াতে কিভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী দ্বারা বিডিও অফিসের ভ্যান্ডালিজম চলেছে, বিডিও অফিস ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেখানে মহাত্মা গান্ধীর একটি মূর্তি ছিল, সেই মূর্তিটির মুন্ডচ্ছেদন, শিরচ্ছেদন করা হয় বিডিও অফিসের মধ্যে। এবং সেই মূর্তির মাথাটি, অর্থাৎ মহাত্মা গান্ধীর, যাকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী এত উতলা, যার নামে নাকি উনি ওনার 100 দিনের কাজের প্রকল্প না কোন প্রকল্পের নামকরণ করেছেন উনি, তার মূর্তিকে যেভাবে ভুলুণ্ঠিত করা হলো, যেভাবে ভেঙে চুরমার করে দেওয়া হলো। অবশ্য আজকে সকাল থেকে সেই মাথাটার খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা পুলিশ হয়তো নিয়ে পালিয়ে লুকিয়ে রেখেছে। সেই পরিস্থিতি তৈরি হয়েছে গতকাল চাকুলিয়াতে। ফারাক্কাতে দেখলাম আমরা বিধায়ক মনিরুল ইসলাম, তিনি তার নেতৃত্ব দিয়ে ভাঙচুর করাচ্ছেন বিডিও অফিসের মধ্যে। তারপরে সেখানে তিনি কি মন্তব্য করছেন, যখন রামের ফর্ম আসছে, রামের কাছ থেকে নাকি কোনো ডকুমেন্ট চাওয়া হচ্ছে না, আর রহিমের নাম এলে পরে নাকি 14 গোষ্ঠীর ডকুমেন্ট চাওয়া হচ্ছে। আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে এই যে ডকুমেন্ট কারা দেখছেন? এই আরো এরা ডকুমেন্ট দেখছেন। এই আরো কারা?
ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ইআরও হচ্ছে এসডিও, যারা দুজনেই পশ্চিমবঙ্গ সরকারের অফিসার। শুধু তাই নয়, এসআইআর এর আগে, এসআইআর চালু হওয়ার আগে আপনারা যদি মনে করে দেখেন, গোটা রাজ্য জুড়ে বিডিও এসডিওদের ট্রান্সফার অর্ডার, বিরাট বড় ট্রান্সফার অর্ডার বেরিয়েছিল। এখানকার বিডিওকে তুলে নিয়ে ওখানে, ওখানকার বিডিওকে তুলে নিয়ে এখানে এসডিও কে ট্রান্সফার করা, সমস্ত কিছু হয়েছিল এবং প্রচুর ডিএম এর ট্রান্সফার হয়েছিল। আমার প্রশ্ন, এই ট্রান্সফারটা কি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছিল, যে এসআইআর এলে পরে বা এসআইআর শুরু হলে পরেই এই দলদাস বিডিওরা বিভিন্ন জায়গায় এমন এক পরিস্থিতি তৈরি করবে যেন সেই পরিস্থিতির মধ্যে দিয়ে একটা বিশৃঙ্খলা যেন গোটা পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়। এবং এই বিশৃঙ্খলা তৈরি হলে মমতা বন্দ্যোপাধ্যায় তার দুধেল গায়ে বাহিনী, লেঠেল বাহিনীকে নামিয়ে দেবে এবং সেই লেঠেল বাহিনীরা হিন্দুদের উপর আক্রমণ করবে। আজকে বেলডাঙ্গাতে যা হচ্ছে, বেলডাঙ্গার সাধারণ মানুষের সাথে আমার ফোনে যোগাযোগ হয়েছে বেশ কয়েকজনের সাথে, তারা আশঙ্কার প্রকাশ করছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হেল্পলেসনেস অন ক্যামেরা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মিডিয়ার সামনে এসে, আমার কি করার আছে, আমি কিভাবে এদেরকে কন্ট্রোল করব। লজ্জা লাগা উচিত আমাদের মুখ্যমন্ত্রী। একজন মুখ্যমন্ত্রী যিনি হোম মিনিস্টারের দায়িত্ব সামলাচ্ছেন, তিনি দাঙ্গাকারীদের সামনে আত্মসমর্পণ করছেন, বলছে আমি এদেরকে আটকাবো কি করে। আরে পারবেন না, চেয়ার ছেড়ে চলে যান, আমরা দেখিয়ে দেবো কিভাবে এই দাঙ্গা বন্ধ করতে হয়। আধা ঘন্টার মধ্যে সব বাড়িতে ঢুকিয়ে দেবো, আর যারা বাড়িতে ঢুকবে না তাদের যেখানে পাঠানোর সেখানে পাঠানোর ব্যবস্থা করে দেবো। উত্তরপ্রদেশে তো 2 কোটি নাম বাদ গেছে, পশ্চিমবঙ্গে তো 58 লক্ষ মাত্র। কোথায়? সেখানে তো কেউ দাঙ্গা করছে না, দাঙ্গা করার সাহস হচ্ছে না, কারণ তারা জানে সেখানে বিজেপি আছে। দাঙ্গা করতে এলে একদম যা ব্যবস্থা নেওয়া দরকার আমাদের সরকার সেখানে নেয়। আজকে একজন মুখ্যমন্ত্রী সারেন্ডার করছে দাঙ্গাকারীদের সামনে, বলছে আমি ওদেরকে আটকাবো কি করে। এটা একটা মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আপনার পদে থাকার সমস্ত যোগ্যতা হারিয়েছেন, আপনার এই পদে থাকার কোনো যোগ্যতা নেই। আপনি ইমিডিয়েটলি এই পদ থেকে সরে যান। এই পদ থেকে সরে গিয়ে, আপনার মানসিক স্থিতি ঠিক আছে বলে মনে হচ্ছে না। সব জায়গাতে আপনি এসআইআর এর ভূত দেখছেন, এবং ভূত দেখাটা অস্বাভাবিক কিছু নয়। আপনারা দেখেছেন প্রায় 109টা, আমি আগেও বলেছি 109টা সিট আছে, যে সিটগুলো তৃণমূল জিতেছে, যে মার্জিনে জিতেছে তার থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র মৃত শিফটেড ডুপ্লিকেট ভোটারের সংখ্যায় সেই সিটগুলোতে দেখা যাচ্ছে 5000 ভোটে যদি তৃণমূল জিতে থাকে, তার থেকে অনেক বেশি ভোটারের নাম অলরেডি কেটে গেছে। এবং কোনো অভিযোগ নেই কিন্তু যে এরা নাম, এমন নাম কেটে দেওয়া হয়েছে যারা এখনো ভোটার আছে বা জীবিত আছে। শুধু মৃত, শিফটেড, ডবল এন্ট্রি, এইটুকু শুধু কাটা হয়েছে। তাতেই দেখা যাচ্ছে 109টি সিট, 109টি সিটে তৃণমূল যে ব্যবধানে জিতেছিল, 5000 ভোটে জিতেছিল, সেখানে দেখা যাচ্ছে 6000 বা 7000 ভোট কেটে চলে গেছে। 109 আর বিজেপির জেতা 77খানা সিট, সব যোগ করলে কত হয় আপনারা বুঝতে পারছেন। দিদিমণির টাটা বাই বাই শোনার সময় এসে গেছে। রাজনীতি তো হয়, কখনো সরকারে থাকবেন, কখনো সরকারে থাকবেন না। এত উতলা হওয়ার কি আছে যে যার জন্য পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য এই সমস্ত উগ্র সাম্প্রদায়িক ইসলামিক জিহাদিদের হাতে এই পশ্চিমবঙ্গকে তুলে দেবে। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সমস্ত বাংলার মানুষের সামনে এই প্রশ্ন রাখতে চাই যে আজকে বেলডাঙ্গার কাছে যে দাঙ্গা হচ্ছে, সেই দাঙ্গা যদি কালকে আপনার বাড়ির পাশে হয়, তখন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে মন্তব্য করেছেন, সেই একই মন্তব্য যদি উনি রাখেন যে আমি কিভাবে ওদের আটকাবো, তখন আপনাদের কি হবে? আপনার ফ্ল্যাটটা বাজবে তো? আজকে একজন মহিলা সাংবাদিককে ধরে সেখানে চুল টানা হয়েছে, তার পা ধরে টানা হয়েছে, এবং সেই ঘটনা গণতন্ত্রের উপর শুধু আঘাত তাই নয়, এই ঘটনা আমরা মাঝে মাঝে গল্প শুনি, ইংল্যান্ডে নাকি এই ধরনের গ্রুমিং গ্যাং আছে, আর এবং খেলাও আছে সৌদি আরব এবং তার সংলগ্ন এলাকায়, যেখানে মহিলাদেরকে একদল পুরুষ ঘিরে ধরে এবং তারপরে তার উপর এই ধরনের শ্লীলতাহানিমূলক অত্যাচার হয়। ওখানকার সমাজে ওটা বৈধ খেলা হয়তো। আজকে তো সেই সংস্কৃতি, সেই আরবের সংস্কৃতি
অর্ধশিক্ষিত অশিক্ষিতদের সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বাংলায় প্রবেশ করাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী যদি থাকেন, আগামী দিনে বাংলার মা বোনেদের ভবিষ্যৎ অন্ধকার। আগামী দিনে বাংলার মা বোনেরা তাদের ইজ্জত কিন্তু বাঁচাতে পারবে না যদি এই মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকে। তাই 26-এর নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রীর বিদায় আসন্ন এবং বাংলার মানুষকে আমরা শপথ নেওয়ার জন্য বলবো, এই দিনে আসুন আজকে বেলডাঙ্গার পাশে যে দাঙ্গা আমরা দেখলাম, ট্রেন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা দেখলাম, ট্রেনকে পাথর মারার চেষ্টা দেখলাম, এর বিরুদ্ধে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এক হতে হবে। এমনকি যারা শিক্ষিত মুসলিম, অসাম্প্রদায়িক মুসলিম, যারা গান গাওয়াকে হারাম মনে করেন না, নিজের ছেলে মেয়েকে গান গাওয়ান, কবিতা আবৃত্তি শেখান, রবীন্দ্রসঙ্গীত শেখান, সকলকে এক ছাদের তলায় আসতে হবে। নাহলে যেভাবে ছায়ানটকে বাংলাদেশে ধ্বংস করে দেয়া হলো, হারমোনিয়াম ভেঙে ফেলা হলো, তবলা ভেঙে ফেলা হলো, হারমোনিয়াম জ্বালিয়ে দেওয়া হলো, সেই ধরনের পরিস্থিতি আগামী দিনে আপনার রবীন্দ্র সদনে বা ভিক্টোরিয়া চত্বরে হয়তো আমরা দেখতে পেতে পারি, কলকাতার বুকে পেতে পারি। তাই আমাদের এখন সজাগ হওয়ার সময় এসেছে এবং আমরা সকলের কাছে আহ্বান রাখছি, সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, যে আসুন আমরা সকলে মিলে সামনের দিকে একত্রিত হয়ে এগিয়ে আসি এবং এই সাম্প্রদায়িক শক্তি যে ভস্মাসুর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, এই ভস্মাসুরের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করে। সুকান্ত দা বলছি যে বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সন্দেহজনক যে ভোটার, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে খুব সামান্য কারণ, যেগুলো নামের বানানের ক্ষেত্রে ভুল আছে, কারোর হয়তো সন্তান সত্যিকারের 6টা, তাকেও ডাকা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তার সন্তান 6টা নয়, অথচ সেটা 6টা ধরে এরকম ধরনের বিভিন্ন রকমের শুনানি দেখা যাচ্ছে, নোটিশে দেখা যাচ্ছে যে এইটা তো পুরোপুরি নির্বাচন কমিশনের যে টেকনিক্যাল পার্টের ভুল করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের টেকনিক্যাল পার্টের জন্য সাধারণ মানুষের ভোগান্তিকে আপনি কিভাবে, এটা কি নির্বাচন কমিশনের ব্যর্থতা? নির্বাচন কমিশন জবাব দেবে বিষয়। মুখ্যমন্ত্রী দাবি করছেন বেলডাঙ্গার অশান্তির জন্য বিজেপি রয়েছে, বিজেপি দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এবং কেন্দ্রীয় সংস্থার মধ্যে রয়েছে। দেখুন, একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার নাম নিচ্ছেন এইভাবে, মুখ্যমন্ত্রীর কাছে তথ্য প্রমাণ থাকলে আমরা চ্যালেঞ্জ করছি সেই তথ্য প্রমাণ দিন। ওখানে বিজেপি থাকবে কি করে? সব তো দাড়িওয়ালা আর টুপিওয়ালা, ওখানে বিজেপি কোথায়? যদি বিজেপি থাকতো তাহলে তো লাল টিপ পরা কেউ না কেউ থাকতো ওখানে, সেখানে তো দেখা যাচ্ছে না কাউকে। সুকান্তদা, ভিন রাজ্যে কাজ করতে গেলে শ্রমিকরা তো বারবার মার খাচ্ছে, প্রবন্ধ হচ্ছে, বাঙালি এই কাজ চাই, সেক্ষেত্রে বিজেপি কি ভূমিকা নিতে চাইছে? বিজেপির সরকার গঠন হলে পরে 10 বছরের মধ্যে আমরা পরিস্থিতির পরিবর্তন আনবো। সিঙ্গুরে টাটা ফেরত আসবে, বাংলায় শিল্পায়ন হবে। আমরা করে দেখিয়েছি বিভিন্ন জায়গায় কিভাবে শিল্পায়ন করতে হয় আমরা জানি। আমরা তোলাবাজি সিন্ডিকেট বন্ধ করব এবং বাংলার মানুষের হাতে কাজ দেব। এই মুহূর্তে বাংলার মানুষের কাছে কাজ নেই। গত 2 দিন আগে আমি টাটার সেই পরিত্যক্ত জমিতে গেছিলাম, তার আশেপাশে সিঙ্গুরের মানুষের একটাই কথা, ভাতা নয় টাটা চাই। এটাই বাংলার মুখ্য বিষয়। হাতে কর্মসংস্থান চাই। 1000 টাকায় আপনার সংসার চলবে না, 1200 টাকায় আপনার সংসার চলবে না, তা দিয়ে ঘুগনি বেচে আপনার সংসার চালানোর ক্ষমতা আপনার হাতে থাকবে না। হুমায়ুন কবির বলছেন বিজেপি চাইছে অশান্তি করে দাঙ্গা বাঁধাতে। বিজেপির ষড়যন্ত্র 4 দিন আগে নদিয়ার 4 হয়ে মেরেছিল ট্রেন থেকে নামিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে বিজেপি পারছে না, তাই এইসব করে রাষ্ট্রপতি শাসন করতে চাইছে। দেখুন, রাষ্ট্রপতি শাসন মমতা বন্দ্যোপাধ্যায় করানোর চেষ্টা করছে বলে আমার মনে হয়, সিম্প্যাথি ওয়েভ নেওয়ার জন্য। আমরা অত বোকা নই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাষ্ট্রপতি শাসন জারি করে তাকে সিম্প্যাথি খেলতে দেব। সিম্প্যাথি তিনি খেলবেন, খেলে ভোটটা পার হয়ে যাবেন। আমরা চাই না ওটা। আমরা চাই কর্মসংস্থানের অভাব, এসএসসিতে দুর্নীতি, মহিলাদের অসুরক্ষা, সব থেকে বড় পয়েন্ট। যা পয়েন্ট, সেই পয়েন্টের উপরে আমরা ভোটে লড়তে চাই। বাইরের রাজ্যে যাচ্ছে কেন? কেন এখানে কর্মসংস্থান নেই কেন? সেই প্রশ্নটা আগে করুন। সেই প্রশ্নটা আপনি করুন আগে। তো বিজেপি কোথায় মার খাচ্ছে? আজকে ঝাড়খণ্ডে কেন মার খেলো? ঝাড়খণ্ডে বিজেপি সরকার আছে, কেউ মার খায়নি, কেউ মার খায়নি। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের নেপথ্যে কেন্দ্রীয় এজেন্সি রয়েছে, এফআইআর করা হবে, গ্রেপ্তার করা হবে।
কেন্দ্রীয় এজেন্সির উপরে এই ধরনের লাঞ্ছন ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর মুখ্যমন্ত্রী আঘাত করার চেষ্টা করছে। যে মুখ্যমন্ত্রী ইডির ফাইল চুরি করে আনে তার কথার কোনো দাম আছে নাকি? তার কথা কেউ বিশ্বাস করে? চোর মুখ্যমন্ত্রী একটা। আচ্ছা, গতকাল সুপ্রিম কোর্ট একটা মানে নোটিশ জারি করেছেন মুখ্যমন্ত্রীকে এবং ডিআইজি কে এবং সিপি কে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? সুপ্রিম কোর্টের আদেশ সর্বমান্য। স্বাভাবিকভাবে পুলিশের উপর, ডিজির উপর যে তাকে এফিডেভিট দিতে বলা হয়েছে, সেই এফিডেভিট পুলিশকে দিতে হবে এবং সেখানে ইডির আইনজীবী দাবি করেছেন যে রাজীব কুমারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। সেই ব্যবস্থা নেওয়া উচিত। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ও কোর্টের ব্যাপার, স্থগিতাদেশ হয়, আবার শুনানি হবে, তখন আবার খারিজ হবে, ও চলতে থাকবে। ভোট তো চলে এলো, আর এটা নিয়ে এসআইআর কে ঘিরে যে অশান্তির বাতাবরণ, কেন্দ্রীয় তরফ থেকে আপনি কি কোনো ব্যবস্থা নিচ্ছেন আপনারা? কেন্দ্র সরকারের কাজ না তো এসআইআর করা। এসআইআর করছে হচ্ছে নির্বাচন কমিশন। যা ব্যবস্থা নেওয়া নির্বাচন কমিশনকে করতে হবে। মানে এই অশান্তির জন্য, অশান্তি যেটা হচ্ছে অশান্তির ব্যাপারে নির্বাচন কমিশন যা বলবে কেন্দ্র সরকার সেটা করবে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশনকে সেটা দেখতে হবে কিভাবে অশান্তি দূর করা যায়, কিভাবে কোথায় অসুবিধা, কোনো টেকনিক্যাল অসুবিধা থাকলে পরে সেই টেকনিক্যাল অসুবিধা দূর করা যায়, সেটা তাকে দেখতে হবে। একটা বিষয়, সেটা হচ্ছে যে বেলনামার যে ঘটনাটা ঘটেছে তার মূল জায়গাটা হচ্ছে পরিযায়ী শ্রমিক। দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে বাঙালি এবং বাংলাদেশ এই দুটোকে গুলি দেওয়া হচ্ছে। মানে আমি কোথাও গিয়ে বাংলা ভাষায় কথা বললে আমি বাংলাদেশি হয়ে যাচ্ছি, এবং যে গুলিয়ে যাওয়ার জায়গাটাকে থেকে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এবং সেই জায়গা থেকে আপনারা একজন রাজনৈতিক দল, তারা এটাকে কিভাবে দেখছেন? আপনারা কি সেই সকল স্টেটে যাত্রা গিয়ে পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হচ্ছে তাদের প্রতি নিন্দা করবেন? বেসিক সমস্যাটাকে বুঝুন আপনি, আপনার বেসিক যা বোঝার গন্ডগোল আছে, এটাই হচ্ছে সমস্যা। বেসিক গন্ডগোলটা কোন জায়গায়? আইএসআই মার্ক চেনেন? আইএসআই মার্ক কেন দেওয়া হয়? আইএসআই মার্ক দেওয়া হয় নকল আর আসলের মধ্যে ফারাক করার জন্য। তো ঝামেলাটা কখন হয়? যখন নকল এবং আসলের মধ্যে মিক্স আপ হয়ে যায়। আজকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 549 কিলোমিটারের বেশি জায়গা দখল করা হয়েছে। এই মাধ্যমটা কি আপনি কি আমার কথা বলতে শুনতে এসছেন, না আপনার কথা আমাকে শোনাতে এসছেন? তাহলে আলাদা করে আপনি প্রেস কনফারেন্স করুন, আমি ওখানে গিয়ে বসছি, আমার কোনো অসুবিধা নেই। আপনি আমার কথা শুনতে এসছেন না আপনার কথা আমাকে শোনাতে এসছেন সেটা বলুন। প্রশ্ন করুন, আপনার প্রশ্ন করুন। মারধর হচ্ছে তার জন্য দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় এমন পরিবেশ কেন নির্মাণ করেছেন যে বাংলাদেশি আর বাংলাভাষী এক হয়ে যাচ্ছে? কেন হচ্ছে এটা? কেন একজন বাংলাভাষীকে দেখে কোনো মানুষের বাংলা দেশি বলে মনে হচ্ছে? এই প্রশ্নটা আপনারা তুলবেন না? কেন ভারতবর্ষের রেস্ট অফ দ্য কান্ট্রি, কেন তারা ভাবছে, হোয়াই দে আর থিঙ্কিং দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইজ বিকামিং এ থ্রেট ফর দ্য ইন্টারনাল সিকিউরিটি অফ দিস কান্ট্রি? কেন মনে হচ্ছে? আপনার মনে হতে পারে আপনার হারমোনিয়াম ভাঙলে কোনো অসুবিধা নেই, আপনি দাঁড়িয়ে রেখে ঘুরবেন, কিন্তু উত্তরপ্রদেশের একটা লোকের ভয় হয়তো যে না আমার বাচ্চাটা গান করে, আমি আমার হারমোনিয়ামটা ভাঙতে দেবো না, আমার মন্দিরের উপর আঘাত আমি সহ্য করবো না। কেন? যে কোনো মানুষ তার সেফটি সিকিউরিটি নিয়ে ভাববে, 100 বার ভাববে। আমি শঙ্কিত যে আমার মেয়েটা আগামী দিনে মুখ খুলে ঘুরতে পারবে না তাকে মুখটা ঢেকে ঘুরতে হবে কালো কাপড় দিয়ে। আমি চাই না আমার মেয়ে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে ঘুরুক, মুখ খুলে ঘুরবে আমার মেয়ে। আমি সেই নীতিতে বিশ্বাস করি। তো আমাদের ভয় হবে, অত্যন্ত স্বাভাবিক। অন্য রাজ্যের লোকেদের এই ভয়টা তো অত্যন্ত স্বাভাবিক। উত্তরপ্রদেশে খুন হয়েছে সিঙ্গুরের এক যুবক। পরিবারে যেটা অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে সন্দেহ করছিল এবং সেই কারণে খুন করা হয়েছে এবং অভিযোগ দায়ের হয়েছে। আজকে দেহ সেখানে ফিরেছে, সিঙ্গুরে ফিরেছে। সিঙ্গুরের এই যে ঘটনা, আমি এটাই বলবো, যদি টাটাকে যদি ফিরে যেত না হতো তাহলে ওই ছেলেটি টাটার ফ্যাক্টরিতে কাজ করত। আজকে তাদেরকে বাইরে যেতে হচ্ছে, অন্য জায়গায় যেতে হচ্ছে। তো টাটার ফ্যাক্টরি যদি থাকতো ওখানে তো যেতে হতো না। এরপরে তো আলুও চাষ করতে পারবেন না। যে আলু সিঙ্গুর থেকে উড়িষ্যা যেত, মুখ্যমন্ত্রী লাস্ট কয়েক বছর ধরে ব্যান লাগিয়ে উড়িষ্যার টোটাল আলুর মার্কেটটা এই মুহূর্তে উত্তরপ্রদেশের কৃষকদের হাতে। আপনারা খোঁজ নিন, উত্তরপ্রদেশের কৃষকদের চাষ করা আলু এখন বর্তমানে উড়িষ্যাতে যাচ্ছে। এতদিন বাংলার চাষিদের চাষ করা আলু যেত। সিঙ্গুরে প্রচুর আলু চাষ হয় এবং বছরে একবার আলুর চাষ করে যদি কারো পরিমাণ মতো জমি থাকে, তিনি ভালো মতো খেয়ে বসতে থাকতে পারতেন। সেটা পর্যন্ত মুখ্যমন্ত্রী সেইখানে কাঠি করলেন। আন্দোলনের সময় তো রাজনাথ সিং যখন তৎকালীন তার উত্তর আমি সিঙ্গুরে দিয়ে এসেছি। কালকে আমার দেখে নেবেন আমার ভিডিও। জি 24 ঘন্টার সময়মাইতি
হাসপাতালে ভর্তি এবং পুলিশের কাছে কাতর আবেদন জানিয়েও কিছু হয়নি। না, আমি এটা বললাম তো, উল্লেখ করলাম তো। পুলিশ দেখেছে, শুধু দর্শক গ্রুমিং গ্যাং যেভাবে বিভিন্ন জায়গায় শোনা যায়, একটি মেয়েকে ধরে যেভাবে হেনস্থা করে, সোমা মাইতির সাথে সেই ধরনের ঘটনা ঘটেছে। আর পুলিশ কিছু করবে না, পুলিশ স্যারেন্ডার করেছে এদের সামনে। পুলিশ দুধেল গাইদের হাতে কিছু করবে না, সামনে কিছু করবে না। এদেরকে ঠিক করার জন্য বিজেপির সরকার দরকার, ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেওয়া হবে। বলছি সিঙ্গুরে প্রধানমন্ত্রী সবার জন্য জায়গা দিতে অনিচ্ছুক কিছু কৃষক, কি বলবেন? এটা ওই বেচারাম মান্না আছে, বেচারাম মান্নার উস্কানিতে কিছু কৃষক পরবর্তী সময়ে হয়তো কিছু বলেছে, পুলিশ বুঝবে ওটা। পুলিশের যদি থাকে যে আমাদের পুলিশের